আজ ২৬ মে বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটর্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাজেটের আকার বাড়লেও কৃষিতে বরাদ্দ কমছে, ভর্তুকিও পৌঁছায় না সময় মতো, প্রভাব পড়বে দারিদ্র্য বিমোচন। অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু, আবেদনের শেষ সময় ৯ জুন। আবেদন করা যাবে সর্বোচ্চ ১০টি কলেজে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমপাড়া, কয়েকদিন পর জমবে বাজার বলছেন ব্যবসায়ীরা। আকার বাড়লেও বাজেটে কমছে কৃষি খাতের বরাদ্দ। গেল ৪ বছরে বাজেটের আকার ৫৪ বাড়লেও কৃষিতে বরাদ্দ কমেছে প্রায় ৪%। ভর্তুকির সুফলও সময় মতো পাচ্ছে না প্রান্তিক চাষিরা। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান বাড়াতে তাই এই খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাভারের আশুলিয়া রজবালি ২০ বছর ধরে কৃষি পণ্য উৎপাদন করে আসছেন, কিন্তু কৃষি ঋণ সহ ভর্তুকির অনেক সুবিধাই পাচ্ছেন না তিনি। তার মতো বঞ্চিত আরো অনেক প্রান্তিক চাষি। গরু বিক্রি করি, এখন একটা ছাগল আছে, ছাগল বিক্রি করি, বা 2টা মুরগি বিক্রি করি, বা হয়তো মনে করেন যে গ্রাম থেকে কারো কাছ থেকে হাইব্রিড হালবাদ করে নিয়ে আসি। এইভাবে মনে করেন যে আমরা কৃষি আবাদ করি। সরকার বহুত কিছু দেয়, তা আমরা কিছু পাই না, বা আমাদের পরামর্শ দেয় না, পড়েও না। আর টেলিভিশনে বলে, খালি খবরে বলে বা শুনি, কিছু পাই না, আমরা কিছু বুঝি না। ওরা তো বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৮৭% গ্রামীণ পরিবারের আয়ের উৎস এখনও কৃষি, কিন্তু গেল কয়েক বছর ধরে আনুপাতিক হারে বাড়ছে না এ খাতে বরাদ্দ। চলতি অর্থবছর বাজেটের আকার ১৮% বাড়লেও কৃষি খাতে বরাদ্দ বেড়েছে মাত্র ১৩৫ কোটি টাকা। মোট বাজেটে অংশীদারিত্ব কমেছে ১% মতো। ফলন বাড়াতে কৃষিতে বাড়তি বিনিয়োগের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। জাতীয় হিসাবে প্রত্যেকের জন্য পর্যাপ্ত খাদ্য বাংলাদেশে আছে, এমনকি আমরা কিছু রপ্তানিও করতে পারছি। তো সেটা তো কৃষির জন্যেই, কৃষির অবদান, কৃষকের অবদান, কৃষি শ্রমিকের অবদান, এদের সবার। তো সেজন্য কৃষির দিকে আমাদের নজর আরো বহুদিন দিতে হবে যথেষ্ট পরিমাণে। গেল কয়েক বছর ধরে কৃষি খাতে ভর্তুকি বাড়েনি, এটি পাবার ক্ষেত্রে রয়েছে অনিয়ম দুর্নীতি। এরপরেও ভর্তুকি চালিয়ে যাবার পক্ষে অর্থমন্ত্রী। কোয়ান্টাম অফ সাবসিডি বাড়তে হবে। So that is all right, একদিকে খরচ কমে আর একদিকে বাড়ে, নাথিং আনইউজুয়াল। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে শস্য সংরক্ষণ ঋণ চালুর কথাও বলছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে কৃষি খাতের বরাদ্দ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ এবং খুলনা থেকে সরকারি BL কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বিশ্বাস শামীম আহমেদ। নাজনীন আহমেদ এবং শামীম আহমেদ, আপনাদের দুজনকে স্বাগত। নাজনীন আহমেদ, এই কৃষির ভর্তুকির বিষয়টা আসলে কৃষকরা হয়তো সরাসরি পাবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু তবুও সাধারণ মানুষের বোঝার জন্য এটা কিভাবে কৃষকের কাছে পৌঁছায়, এটা একটু যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন। এটা তো কৃষি উপকরণের মাধ্যমে পৌঁছায়, যেমন বীজের দাম, সারের দাম, সেচে ভর্তুকি, বিশেষ করে সেচের জন্য যে বিদ্যুৎ লাগে সেখানে ভর্তুকি, এই সব মিলিয়ে আসলে কৃষি উপকরণে যে ভর্তুকিটি যায় সেটাই আসলে কৃষক পেয়ে থাকে। এখন কৃষকের একটা ধারণা হতে পারে, যেটা আপনাদের প্রতিবেদনে দেখছিলাম, যে সরাসরি বোধহয় টাকা দেওয়া হয়। এটা তো সরাসরি টাকা দেয় না, ভর্তুকিটা যায় হচ্ছে কৃষি উপকরণে, আর ভর্তুকির একটা অংশ যায় কৃষি বিষয়ক গবেষণা, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এইভাবে যায়। সো সেই কারণে এটা ইনডিরেক্টলি আসলে কৃষিকে উপকৃত করছে, এবং এই কারণেই আসলে আমাদের এই ভর্তুকিটা চালিয়ে যেতে হবে। আর বিগত কয়েক বছর ভর্তুকি না বাড়ার একটা কারণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আমাদের বিভিন্ন জিনিসের দাম অনেক কমেছে, ফলে কৃষিতে অতিরিক্ত ভর্তুকির আসলে প্রয়োজন হয়নি, সেই কারণেই ভর্তুকির পরিমাণটি বাড়েনি। তাছাড়া তেলের দাম যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কমছে, ফলে কৃষিতে ওই সেচের জন্য যে তেলে ভর্তুকির বিষয়টা ছিল, সেটা যদিও দেশীয় বাজারে অতটা ইন্টারন্যাশনাল মার্কেটের মতো কমানো হয়নি, তারপরও সরকারকে ওই পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে না যেটা আগে দিতে হতো, ফলে সেই দিক থেকে সরকার স্বস্তির মধ্যে আছে। নাজনীন আহমেদ, এই যে কৃষকদের ভর্তুকিটা আমরা জানি যে আপনি যেভাবে বলছিলেন যে একটু ইনডাইরেক্টলি দেয়া হয়, সরাসরি কৃষককে দেয়া হয় না, তবে একই সঙ্গে আমরা জানি যে কৃষককে যেই মাধ্যমগুলিতে এই ভর্তুকি দেয়া হয় সেগুলি এখন সরকারের ফেভারেবল আছে আমরা বলতে পারি গত কয়েক বছর যাবতই, এবং আগামী বাজেটেও থাকবে। বিশেষ করে তেলের দাম
অনেক কমে যাওয়ার কারণে। কিন্তু একই সঙ্গে কৃষককে অন্যখানে যেখানে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে সেটা হচ্ছে কৃষি পণ্যের বাজারজাতকরণ, পণ্যের দামটা ঠিক মতো পাওয়া, সময় মতো পাওয়া। কৃষক সাধারণত আমরা যতটুকু মাঠ পর্যায় থেকে তথ্য পাচ্ছি যে তাকে ঋণ করে শস্যটা তৈরি করতে হচ্ছে এবং তারপরে শস্য যখন ঘরে তুলছে তিনি আসলে বাজারজাত করার জন্য কোনো সুবিধাজনক অবস্থান পাচ্ছে না। এই ক্ষেত্রে সরকারের ইন্টারভেনশন করার কোনো সুযোগ আছে কিনা স্ট্রাকচারালি? সরকার ইন্টারভিন করে এক্ষেত্রে সেটা হচ্ছে প্রকিউরমেন্টের মাধ্যমে, কিন্তু সরকার তো প্রকিউর করে মিল মালিকের কাছ থেকে, কৃষকের কাছ থেকে নয়। ফলে মিল মালিক কেনে কৃষকের কাছ থেকে, সরকার নেন মিল মালিকের কাছ থেকে। তবে সরকার মূল্যটি ঘোষণা দেন যে এই বছর কত দামে তারা কিনবেন। এই মূল্যের ঘোষণাটা যদি আরেকটু আগে আসে তাহলে কৃষককে সেটা হেল্প করবে, কারণ অনেক কৃষকই যেহেতু ঋণ নিয়ে উৎপাদন করেন তখন তার ফসল আসার সাথে সাথে কিন্তু তার প্রবণতা হয় যেটা উনি কত তাড়াতাড়ি বিক্রি করবেন, এবং সেই সুযোগে মিল মালিকরা তাদেরকে কম দাম দেওয়ার সুযোগ পায়। তো কাজেই সরকার যদি আগে থেকেই প্রাইসটা ঘোষণা দেন যে এবছর কত দামে তারা প্রকিউর করবেন, সেটা কৃষককে হেল্প করবে। আরেকটা যেটা আসলে দরকার, এখন কৃষিতে সবচেয়ে বড় পাজলটা হচ্ছে যে কৃষিতে আমাদের কৃষি শ্রমিক যারা আছেন তাদের মজুরি বাড়ছে, এবং কৃষিতে আমরা যেটা চাই, ভোক্তার জন্য চাই কম দামে কৃষি পণ্য, আর প্রডিউসারের জন্য চাই বেশি দাম। কিন্তু প্রডিউসার কিন্তু অর্থাৎ কৃষক দাম পাচ্ছে না, কারণ কৃষি পণ্যের দাম বাড়ছে না। তো যেহেতু আমাদের সার্বিক মূল্যস্ফীতি এখন কম আছে, এই একটা পরিস্থিতিতে কিন্তু এখন প্রচেষ্টা নিতে হবে আইদার কৃষি পণ্যের দাম কিভাবে বাড়ানো যায় অথবা কৃষির উৎপাদন খরচ কিভাবে কমানো যায়। এই জন্যই আমি এক্সপেক্ট করব এই বাজেটে ভর্তুকির যে অর্থটি দেওয়া হবে তার একটা বড় অংশ যেন কৃষি গবেষণা এবং কৃষিতে যে সহজ মূল্যে যাতে বিভিন্ন মেশিনারিজ পাওয়া যায় সেটার জন্য যাতে বরাদ্দ দেওয়া হয় কৃষি উপকরণের চাইতেও, কারণ এটা তাহলে লং টার্মে কৃষির উৎপাদন খরচ কমাবে, এবং উৎপাদন খরচ কমলে এই যে কৃষক দাম পায় না তখন তার যে প্রফিটেবিলিটি অর্থাৎ তার খরচ এবং দামের মধ্যে যে পার্থক্য, এটার পার্থক্যটা তখন বাড়বে। ফলে কৃষির তার কাছে একটা লাভজনক একটা পেশা হয়ে উঠবে। নাজনীন আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু খুলনা যাব, সেখানে আছেন ডক্টর বিশ্বাস শামীম আহমেদ। শামীম আহমেদ, আমরা যে জিনিসটি বেশ উদ্বেগের সঙ্গেই লক্ষ্য করছি যে বারবার অনেকগুলি ইন্ডিকেটরস আমরা দেখাচ্ছি খুব ভালো, কৃষিতে প্রবৃদ্ধি অনেক ভালো, কৃষি উৎপাদন বেড়েছে, কৃষিতে বহুমুখী অনেক উৎপাদন হচ্ছে, কিন্তু তারপরে কৃষকের অবস্থার পরিবর্তন সেইটা খুব বেশি প্রভাব আনতে পারছে বলে মনে হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে নীতিগত দিক থেকে বাজেট কোনো ধরনের দিক নির্দেশনা দিতে পারে কিনা, বা আপনার কি ধরনের প্রত্যাশা এই ক্ষেত্রে? অবশ্যই দিতে পারে, কারণ সরকার কিছু ইনসেন্টিভ দিয়ে কৃষককে সাবসিডি দিলে সেক্ষেত্রে সেই কৃষক সেটা সরাসরি যদি পায়, সেটা পেলে কৃষিতে উৎপাদন খরচ কম হবে। উৎপাদন খরচ কম হলে কৃষক লাভবান হবে। কৃষক ইনসেন্টিভ পেলে কৃষক আবার উৎপাদন করতে আগ্রহী হবে। কৃষক উৎপাদন করতে আগ্রহী না হলে পরবর্তী বছর আমাদের উৎপাদন কম হবে। তো এই কারণে সরকার বাজেটে এটা নিয়ে আসতে পারে। এর আগে বিআইডিএস-এর ফেলো যেটা বলছিলেন যে উৎপাদন খরচ কিভাবে কমিয়ে কৃষক প্রকিউরমেন্টের মাধ্যমে যদি সেই সামগ্রী কিনে, গুডসগুলো কিনে, সেক্ষেত্রে কৃষক এক্ষেত্রে লাভবান হতে পারে। ডক্টর বিশ্বাস শামীম আহমেদ, নাজনীন আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নেব একটা বিরতি, ফিরছে একটু পরেই। একাদশ শ্রেণীতে অনলাইন এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভর্তি শুরু হয়েছে। ভর্তিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকে শুরু হওয়া ভর্তি প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ভর্তি হতে হবে কলেজে, কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করতে শিক্ষার্থীদের ভিড় কম্পিউটারের দোকানে। এবার এসএসসিতে পাশ করেছে 11.5 লাখ শিক্ষার্থী, আর দেশের 4,500 কলেজের আসন সংখ্যা 19 লাখেরও বেশি। তবে ভালো কলেজের আসন সীমিত হওয়ায় ভর্তি নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে।
নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে 10টি কলেজে। এই আবেদন করা যাবে আগামী 9 জুন পর্যন্ত। তবে জটলা আছে কলেজেও। ভর্তি সংক্রান্ত তথ্য নিতে সকালে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ভিড় করেছেন রাজধানীর কলেজগুলোতে। যে বাচ্চারা মনে করেন যেই গ্রেড যেই কলেজ চাচ্ছে সেই গ্রেডের নিচে যদি থাকে ওই বাচ্চারা কোথায় ভর্তি হবে, তাদের জন্য এটা ভাববার বিষয়। আসলে এবার তো 10টা কলেজ চয়েস করতে বলছে, কিন্তু হলি ক্রস দেখা যায় 10টার বাইরে, কারণ অন্যগুলি অনলাইনে আবেদন করা যাবে, এটা অনলাইনও না, এখানে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কেবল 3টি শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম, হলি ক্রস ও সেন্ট জোসেফে হবে ভর্তি পরীক্ষা। বাকি কলেজে পরীক্ষা না হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে দুইভাবেই ভর্তি হওয়া যায়। আমাদের এসএমএস এর মাধ্যমে আমি হব, এবং আমার ফেভারিট কলেজগুলো ঢাকার বিখ্যাত কলেজ যেমন এই হলি ক্রস, তারপরে আদমজি ক্যান্টনমেন্ট, আনোয়ারা গার্লস, তারপর ভিকারুন্নেসা, এগুলোতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। অনলাইনে আবেদন করলে 150 টাকা এবং এসএমএস করলে 120 টাকা ফি দিতে হবে। মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী 16 জুন। 18 থেকে 30 জুন পর্যন্ত কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান এবং বগুড়া থেকে অভিভাবক লুৎফুন নাহার ছবি। স্বাগত আপনাদের। আমরা একটু অভিভাবকের বক্তব্যই প্রথমে জেনে আসি। স্যার লুৎফুন নাহার ছবি, আমরা একটু জানতে চাই যে ভর্তি যে অনলাইন প্রক্রিয়া, এটি আসলে শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে, তাদের জন্য এটি সহজ অথবা দুর্বোধ্য অথবা কোনো ধরনের সমস্যা আছে কিনা? সমস্যা অবশ্যই মনে হচ্ছে, যেহেতু আমার মেয়েও ক্লাস পেয়েছে। অনলাইনে যেমনি সুবিধা এবং অসুবিধাটাই বেশি মনে হচ্ছে, কেননা তাদের চয়েস হলো 2টা অথবা 3টা। ভালো কলেজ হয়তো আমাদের এখানে সরকারি কলেজ আছে 2টা, আর এর মধ্যে 10টা দিতে হবে। সরকারি কলেজে তার ইচ্ছা কিন্তু পাচ্ছে না, সরকারি কলেজে চান্স পাচ্ছে না, হয়তো অন্য কলেজে হয়ে গেল। এই জন্য এটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অনলাইনে। এই ক্ষেত্রে মানে কলেজ বাছার ক্ষেত্রে আপনার কি কোনো এরকম শর্ত আছে যে বগুড়াতেই বাছতে হবে অথবা দেশের যে কোনো কলেজ আপনি বাছতে পারবেন? কি ধরনের বিষয়টা? না, আমি যেহেতু অভিভাবক, আমি চাইবো মেয়ে সন্তানদেরকে কাছে রাখার জন্য। তাদেরকে হয়তো বা দূরে দিব না, কাছে রাখবো, কাছে থেকে পড়াশোনা করাবো, ইন্টারমিডিয়েট পাস করাবো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমি বগুড়াতে থাকি, বগুড়াতেই আমার বাচ্চাকে ভর্তি করাবো। তো দেখা বগুড়ায় সরকারি কলেজ একটা থেকে হয়তো বা 2টা 3টা, এর ভিতর হয়তো চয়েস দিলে আমার মেয়ে হয়তো ওই কলেজে হচ্ছে না, অন্য কলেজে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার খুব খারাপ লাগছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু যাব রাজশাহীতে। সেখানে আছেন অধ্যাপক হাবিবুর রহমান। অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষার্থীরা যেই প্রক্রিয়ায় আসছে, কারণ আমরা জানি যে আপনারা অনেক দিন পর্যন্ত অভ্যস্ত ছিলেন শিক্ষার্থীদের দেখে বেছে তারপরে তাদেরকে নেয়া, কিন্তু এখন যেই প্রক্রিয়ায় শিক্ষার্থী আপনার কাছে চলে আসছে, এই প্রক্রিয়াটি অবশ্যই অনেক গবেষণা করে অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে, কিন্তু আপনারা এটা ব্যবহারিক দিক থেকে কেমন মনে করেন? বাচ্চারা সমস্যায় পড়ছে কিনা, বা আপনারাও যেই ধরনের শিক্ষার্থী পেতে চান সেরকম শিক্ষার্থী পাচ্ছেন কিনা? ধন্যবাদ। এই সিস্টেমটা এবারের জন্য না, গতবারও হয়েছিল, তার আগেও হয়েছিল, কিন্তু বোর্ড ভিত্তিক। আমি এখানে বোঝাই যে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 10টি কলেজ সে চয়েস দিতে পারবে, এবং 10টি কলেজে তার মেধাক্রম অনুযায়ী দেওয়া হবে, এবং আরও 10টি কলেজ সে চয়েস দিতে পারবে এসএমএস এর মাধ্যমে। আমার মনে হয় যে সত্য কথা বলা হচ্ছে, গত বছর ডিপিএ 5 এর মাধ্যমে এটা নির্ধারণ হয়েছিল, এবার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবার নির্ধারণ হবে। আমি মনে করি যার যেটা মেধা সে অনুযায়ী সেটা তার কলেজ সেটি নির্ধারিত হবে, যোগ্যতা অনুসারে সে কলেজ পাবে। এটি নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু নম্বর যেটা সিদ্ধান্ত হবে।
আরেকটি কথা বলে নেওয়া ভালো, যে কথা আসছে যে নামি দামি কলেজ বা বেশি ভালো কলেজের কথাটা আসছে, এটি প্রত্যেকটি দেশেই কিন্তু এটা প্রযোজ্য। আমাদের যে শিক্ষার্থী পাস করেছে আর যেগুলো ভর্তি হবে, অনেক ভর্তি হওয়ার পরে অনেক আসন কিন্তু খালি থাকবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন বারবার, কিন্তু তার চয়েস অনুযায়ী একটি পাচ্ছে না বটে, মানে তার প্রতিষ্ঠান পাচ্ছে না বটে, কিন্তু একটা প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারবে। আমরা মনে করি যে প্রতিটি প্রতিষ্ঠান একটি মান সম্পূর্ণ হোক, এটা যেমন আমাদেরকে নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠান প্রধানকে নিশ্চিত করতে হবে, সেভাবে সরকারকে এটি নিশ্চিত করতে হবে। তো ভালো মন্দর বিচার কিন্তু প্রতিটি দেশেই আছে। আমি মনে করি জি। অধ্যাপক হাবিবুর রহমান, আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি যে এখানে এই যে নানান কলেজগুলির মধ্যে আমরা ভালো মন্দ নানান ধরনের চিন্তা করি যে এখান থেকে ওইখানে কোনটায় ভর্তি হব, সেই ক্ষেত্রে এই বিষয়গুলি নিয়ে আমি একটু চট্টগ্রামে যাব। সেখানে আছেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আমাদের সঙ্গে। মোহাম্মদ শাহজাহান, এই যে আমাদের মধ্যেও একটা ধারণাগত ব্যাপার থাকে, আমরা জানি যে বাংলাদেশের কলেজগুলো সবার অন্তত একটা মান যদি নিশ্চিত করা যায়, অথবা একটা গ্রেডে যেরকম আমাদের শিক্ষার্থীদের গ্রেড আছে A+A, এরকম যদি কলেজগুলির মধ্যেও একটা গ্রেড থাকে যে নো ম্যাটার যেই কলেজেই হোক আমি একটা খুব ভালো কলেজে চান্স পেয়েছি, সেইটার ব্যাপারে স্যাটিসফ্যাকশনটা যদি দেয়া যায় শিক্ষার্থীদের, তাহলে কি এই ক্ষেত্রে কোনো মানে শিক্ষার্থীদের যে মানসিক একটা ব্যাপার থাকে সেইটার থেকে আমরা কোনো সুবিধা পাবো কিনা? অধ্যাপক শাহজাহান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনি সবগুলি কলেজ আপনার এই বিভাগের দেখছেন, মানের দিক থেকে আসলে কোনো ধরনের সত্যিকারের পার্থক্য আছে কিনা বা থাকলে কীরকম? ধন্যবাদ। গ্রেডেশনটা অবশ্য সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এটা ঠিক করে দেওয়া হয় না, অভিভাবক এবং শিক্ষার্থীরাই তারা এটা ঠিক করে নেয় এবং তারা জানে এবং কোন কোন কলেজগুলো ভালো এবং কোন কোন কলেজগুলো মাঝারি মধ্যম টাইপের এবং কোনগুলা হয়তো একটু আরো নিচে, সেটা সেইভাবেই তারা। তো এখন আমাদের চট্টগ্রামে বেশ কয়েক কলেজ আছে যে খুবই ভালো, তার মধ্যে সরকারি যাতে 5টা, এবার একটা যোগ হয়েছে 6টা, সরকারি কলেজে 6-7টা আছে আমাদের। তো এগুলো হচ্ছে একটু ভালো মানের, এগুলো অবশ্য অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু তারা এটা ঠিক করে নেয়, আমাদের পক্ষ থেকে এটা গ্রেডেশন করে দেওয়া হয়নি এখনো। স্যার, কিন্তু এটা যদি আমরা সারা দেশে এরকম তৈরি করতে পারি একটা পুল, যে এই কলেজগুলি A গ্রেডের, এই কলেজগুলি B গ্রেডের, অথবা আমরা যদি নিশ্চিত হতে পারি যে না বাংলাদেশের সব কলেজকেই আমরা A গ্রেডে নিয়ে আসতে পেরেছি, সেটা কোনোভাবে সম্ভব কিনা বা সেটার জন্য সরকারের কি উদ্যোগ? বিশেষ করে আমি সরকারি কলেজগুলির কথাই বলছি, যে সরকারি কলেজ ঢাকায় বলে খুব ভালো, কিন্তু একই সরকারের অধীনে আরেকটা কলেজ হয়তো ঠাকুরগাঁ সরকারি কলেজ, তার ভিতরে খুব বেশি মানের পার্থক্য থাকবে না, সেই দিকে আমরা যথেষ্ট গুরুত্ব দিতে পারছি কিনা? কারণ শিক্ষকরা তো একই শিক্ষক, কোনো সময় ঢাকা কলেজে থাকছেন, কোনো সময় হয়তো ঠাকুরগাঁয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য কোনো সম্ভাবনা আছে কিনা আমাদের? আমার মনে হয় করা যাবে না, কারণ আমাদের মহানগরে যে কলেজগুলো আছে এবং শহরে যে কলেজগুলো আছে, এদের মানে মানটা, শিক্ষার্থীর মানটা অনেক ভালো এবং এখানে শিক্ষকেরও কিন্তু বেশি থাকেন। আর মফস্বলে যে কলেজগুলো আছে অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা থাকতে চান না এবং শিক্ষক সংখ্যা খুবই কম, যার কারণে মফস্বলের যে শিক্ষার্থীরা আছে তারা মফস্বলে থাকতে চায় না, তারা শহরে চলে আসে এবং এখানে তারা প্রতিযোগিতা করে, যার কারণে আমাদের সিটি অথবা শহরের মহানগর এলাকায় একটা প্রতিযোগিতাটা একটু বেশি হয়ে থাকে। তো এখন এটার অবকাঠামো তৈরি করতে হবে গ্রামে গঞ্জে, এবং পর্যাপ্ত শিক্ষক দিতে হবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকগুলো নিশ্চিত করতে হবে। সেই সমস্ত বিষয়গুলো যদি করা যায়, হয়তো সে আমাদের যে সারা বাংলাদেশ ব্যাপী হয়তো একটা সম্ভব হবে, হয়তো সময় লাগবে। অধ্যাপক শাহজাহান, হাবিবুর রহমান এবং লুৎফুল নাহার, আপনারা তিনজনই আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে একটা বিরতির পরে দেখতে চাই যে সত্যিকার অর্থেই ভর্তি যুদ্ধের এখন যেই ব্যবস্থাটি আছে এটি আসলে কতটুকু সহায়ক হচ্ছে শিক্ষার্থীদের জন্য, কারণ এটা সত্যিকার অর্থেই ভর্তি প্রক্রিয়া না, আমরা যুদ্ধই বলি যেহেতু বহুদিন যাবত। আমরা একটু এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো একটা বিরতির পর। এডিটর স্পিকার, এবার একটা বিরতি।
একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান এবং বগুড়া থেকে অভিভাবক লুৎফুন নাহার ছবি। লুৎফুন নাহার ছবি, আপনার কাছে আবারও আসতে চাই যে আগে যে পদ্ধতি ছিল বিভিন্ন কলেজে গিয়ে অ্যাপ্লিকেশন করে ভর্তি প্রক্রিয়ায় যাওয়া, তার চাইতে এখনকার প্রক্রিয়াটি আপনি তুলনামূলকভাবে কোনটিকে ভালো মনে করেন? আমি মনে করি আগে ছিল ওরকম সে চয়েস করে যে কোনো কলেজ নিতে পারত, এটা একটা সুবিধা ছিল। আর এখন যে অনলাইনের মাধ্যমে হচ্ছে এটার অসুবিধা যেমন আছে অসুবিধাটা ওরকম। যেমন আগেও বললাম যে যেমন ও চয়েস করছে সরকারি কলেজ, কিন্তু ও সেটা পাচ্ছে না, 10টার ভিতর ওর সরকারি কলেজটা হয়তো হচ্ছে না, অন্য কলেজ পড়ে যাচ্ছে, তাহলে তখন ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আগের যে পদ্ধতি ছিল পরীক্ষার মাধ্যমে, সেখানেও তো ওইখানে না হওয়ার সম্ভাবনা থাকতো, ফলে এখন আমরা প্রক্রিয়াটিকে দোষ দিচ্ছি কেন? না, এখন কি বলবো যে দিনের পর দিন প্রক্রিয়াটি আরো আধুনিক হচ্ছে, হয়তো সরকার আধুনিক করতেছে, এর ফলে হয়তো যেমনি সুবিধা হচ্ছে তেমনি অসুবিধাটাও সঙ্গে রয়ে গেছে আর কি, এটা আর কি। আপনি সঙ্গে থাকুন, আমরা অধ্যাপক হাবিবুর রহমানের কাছে যাব। অধ্যাপক হাবিবুর রহমান, অবশ্যই শিক্ষার্থীদের নানান রকমের দুঃখ থাকবে তার যেই কলেজে ভর্তি হতে চায় সেখানে ভর্তি হতে না পারলে, কিন্তু আমরা দেখেছি যে সারা দেশে যেহেতু হাজার হাজার কলেজে ভর্তি লক্ষ লক্ষ শিক্ষার্থী, ফলে এখনকার এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের কি ধরনের সুবিধা দিচ্ছে আপনারা মনে করেন? ধন্যবাদ আবার আপনাকে। যে কথাটা উনি বললেন সেটি হলো যে আগে পরীক্ষার মাধ্যমে হয়তো এই যে আমাদের অনলাইন প্রক্রিয়াটা কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে, সুফল কিন্তু আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি আমি একটু বলি। এখনও কিন্তু চয়েস আছে, সে চয়েস দিতে পারবে। ধরুন আমি রাজশাহী কলেজে আছি, আমার রাজশাহী কলেজে এখানে সরকারি কলেজ আছে, তো শিক্ষার্থী এই 3টি কলেজকে সে চয়েস দিতে পারে। গ্রেড সে 1, 2, রাজশাহী কলেজকে 1, এখানে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে 2, সরকারি সিটি কলেজ আছে 3, সে চয়েস দিতে পারে, এখানে সে পাবে। ঢাকার যারা আছে তারা তো আর রাজশাহীকে চয়েস দিবে না, দিলে পরে দিবে, কিন্তু ঢাকারগুলোকে আগে দিবে সে। সুতরাং ঢাকার ছেলেরা দেখা যাবে যে ঢাকাস্থ বা ঢাকার আশেপাশে কলেজগুলোতে সে পেয়ে যাবে। আর যে মেধার কথাটা বলা হচ্ছে, আসলে মেধার তো পার্থক্য আছেই। এই মেধার তো পার্থক্য থাকার কারণে তো আমাদের রেজাল্টের পার্থক্য। সুতরাং এই মেধাবী শিক্ষার্থীদেরকে অবশ্যই তারা ভালো পাবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর যেটি আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন সেটি আমি একটু দ্বিমত করে বিনয়ের সাথে বলতে চাই যে বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা আছে, বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সীমাবদ্ধতা আছে, শিক্ষক স্বল্পতা, অবকাঠামোগত স্বল্পতা, এ সত্ত্বেও কিন্তু একজন অভিভাবক অর্থাৎ অধ্যক্ষ যদি সচেষ্ট হন তার কলেজকে ভালো করার জন্য, সেই সরকারি হোক আর বেসরকারি হোক, তাহলে কিন্তু এই যে মানের পার্থক্যটা অনেকটা ঘুচবে বলে আমি মনে করি। তো আমার আহ্বান থাকবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা সরকারি বেসরকারি কলেজগুলোর মধ্যে যেমন গ্রেডেশনের কথা বলা হচ্ছে, এটি না করাই শ্রেয়। আমি মনে করি যে হাবিবুর রহমান, আমরাও মনে করি যে সেই আমরা গ্রেড করতে চাই না, কিন্তু সবগুলি একটা গ্রেডে যাক, সেইটা যেন একটা সরকারের প্রক্রিয়ার মধ্যে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আপনার কাছে আসবো যে গত বছর আমরা দেখেছি এই প্রক্রিয়ায় কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছিল, নিশ্চয়ই এই বছর আপনারা আরো বেশি তৎপর, এবং আজকে তো এখনো পর্যন্ত আমরা দেখেছি যে সব শিক্ষার্থীরাই খুব ভালোভাবে তাদের অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে। এবার আপনারা বাড়তি কি ধরনের সতর্কতা নিয়েছেন যাতে গত বছরের মতো কোনো কিছুর পুনরাবৃত্তি না ঘটে? ধন্যবাদ। গত বছর থেকে কিন্তু আমরা এটা সম্পূর্ণ অনলাইনে নিয়ে এসেছি। এর আগেও কিন্তু অনলাইনে ছিল, কিন্তু আংশিক ছিল, কিন্তু গত বছর সম্পূর্ণ অনলাইনে আনতে গিয়ে আমাদের তাড়াহুড়া করে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিছু ত্রুটি দেখা গিয়েছে। অবশ্যই সেটা আমরা শেষের দিকে সামাল দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো গত বছর থেকে আমরা অনেকগুলা সমস্যা চিহ্নিত করেছি, এবার আমরা আরও একটু সতর্ক হয়েছি। আশা করি ইনশাল্লাহ এবার তেমন সমস্যা হবে না। তার মধ্যে একটা শুধু বলি আমি, সেটা হচ্ছে গত বছর 5টা কলেজে আবেদন করা যেত অনলাইনে অথবা SMS করে, এই বছর সেই সংখ্যাটা আমরা বাড়িয়ে দিয়েছি, এবার আমরা 10টা করেছি। আন্তঃশিক্ষা বোর্ড
চেয়ারম্যান সমন্বয় কমিটি এটি সিদ্ধান্ত নিয়েছে, আমরা পুরো নিয়ে এটা আমরা মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি, সুপারিশ করেছি, সেভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আজকে থেকে। আশা করি কিন্তু সমস্যা থাকবে না। আর আজকে কোনো সমস্যা আমাদের হয়নি, কোনো ধরনের আমরা কমপ্লেইন পাইনি। যদি আমরা পাই এটা তাৎক্ষণিকভাবে আমরা এটা ঠিক করার চেষ্টা করব। এবং আমাদের কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ কক্ষটা এটা হচ্ছে বুয়েটে, এবং আমরা সারাক্ষণ যোগাযোগ রাখছি। যদি কোনো সমস্যা হয় আমরা ইনশাল্লাহ এটা চিহ্নিত করে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা তেমন হবে না। আমরা অনেকগুলো শাহজাহান, অধ্যাপক হাবিবুর রহমান এবং লুৎফুর রহমান ছবি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও চাই যে এই প্রক্রিয়াটি সফলভাবে সবাই খুশি হয়ে যেন সম্পন্ন হতে পারে, সেটি হয়। ধন্যবাদ আপনাদের তিনজনকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া শুরু হয়েছে, এই বিষয়ে কথা বলতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আম পাড়া শুরু হয়েছে আমরা শুনেছি খবর আপনি, কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট আম আসছে না বাজারে। ব্যবসায়ীরা বলছেন যে আরো কিছুটা সময় লাগবে। কেন সময় লাগবে, একটু পরিস্থিতিটা জানান। চাঁপাইনবাবগঞ্জে এবছরও গত বছরের মতো এবছরও আম নামার সময় বেঁধে দিয়েছিল জেলা প্রশাসন, এবং এবছর 25 মের আগে আম নামার উপর একরকম নিষেধাজ্ঞায় জারি করেছিল। তো নিষেধাজ্ঞার কারণে হঠাৎ করে আম বাজারে আসছে না, কারণ ব্যবসায়ীরা যেটা বলছেন যে এরকম ক্ষেত্রে যেটা হয় যে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে সবাই একসঙ্গে আম বাজারে নিয়ে আসেন, এবং এই কারণে আমের দাম কমে যায়। যে কারণে তারা একটু সতর্কতা অবলম্বন করছেন এবং অল্প পরিমাণে আম বাজারে নিয়ে আসছেন। তবে আজকের গতকালকে আম নিষেধাজ্ঞা শেষে গতকালকে বাজারগুলোতে আম যে পরিমাণ ছিল তার চেয়ে তুলনামূলক বেশি দেখা গেছে আজকের বাজারে। হয়তো আগামীকাল কিংবা দু একদিনের মধ্যেই পর্যাপ্ত আম পাওয়া যাবে বাজারে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ফয়সাল, সরকার যে নির্ধারিত সময়ের মধ্যে আম পাড়া যাবে না এই নিষেধাজ্ঞা দিয়েছে, সেইটাকে আম চাষিরা কিভাবে দেখছেন? এটা তাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আম চাষি এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে আম পাতা নির্ভর করে আসলে আবহাওয়ার উপর এটা সময় বেঁধে দিয়ে হয় না। আমি বিভিন্ন এলাকার চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আম সময় বেঁধে দেওয়ার কারণে তাদের ক্ষতি হচ্ছে, কারণ এই 25 মের আগেই গুটি এবং গোপালভোগ জাতের কিছু আম পেকে যাওয়ার কারণে ঝরে গেছে, যে ঝরে পড়া আম তারা বিক্রিও করতে পারেনি। এমনকি প্রশাসনের কড়া নজরদারির কারণে সেই আমগুলো নষ্টই হয়ে গেছে। ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের।